গুড ইভিনিং ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি একবিংশ শতাব্দীর এই দ্বিতীয় দশকে শিক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, যা সাধারণভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিককালে বিশেষ রূপে অনুকরণ বা অনুসরণ করার প্রবণতা বা প্রয়াস আমরা সমগ্র বিশ্বে পর্যবেক্ষণ করতে পারি বা দেখে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা, তা হলো কম্পিটেন্সি বেসড এডুকেশন, সিবি। এই কম্পিটেন্সি বেসড এডুকেশনের কি অর্থ রয়েছে বা এর মিনিং কি রয়েছে সে সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং আমরা মনোযোগ সহকারে এই বিষয়টিকে উপলব্ধি করার চেষ্টা করব বা বোধগম্য করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা। এটি একটি অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট চ্যানেল, যেখানে মূলত অ্যাকাডেমিক বিভিন্ন রকমের নিড ফুলফিল করার জন্য বা পূরণ করার জন্য বিশেষভাবে এই চ্যানেল আপনাদের কাছে দায়বদ্ধ। তাহলে শুরু করা যাক কম্পিটেন্সি বেসড এডুকেশন, এই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা শুরু করছি। প্রথমে যে বিষয়টি বলা হচ্ছে, কম্পিটেন্সি আমরা কাকে বলবো। কম্পিটেন্সি শব্দটির অর্থ আমাদের সবার আগে বুঝে নেওয়া দরকার। প্রথমে বলা হচ্ছে, কম্পিটেন্সি ইজ এ ডেমনস্ট্রেট অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাবাউট পারফর্মেবল পাওয়ার। এখানে দেখুন ব্যাপারটা, এখানে টেকনিক্যাল একটি শব্দ ব্যবহার করা হয়েছে। শব্দটি হচ্ছে ডেমনস্ট্রেট করা। অর্থাৎ ডেমনস্ট্রেট করা বলতে কি বুঝি, সাধারণভাবে আমাদেরকে মনে রাখা দরকার। ডেমনস্ট্রেট কথাটির মানে হচ্ছে, আমরা যখন কোনো কিছু বিষয়কে, কোনো সামর্থ্য বা কোনো কাজ করার যে বিষয়গুলি থাকে সেগুলিকে যখন আমরা প্রারম্ভিক পর্যায়ে তুলে ধরি বা উপস্থাপন করি বা বোঝানোর চেষ্টা করি যে সেই কাজ বা সেই বিষয়টি কেমন হতে পারে বা কেমন হয়। এই যে কেমন হতে পারে বা কেমন হয় সেই বিষয়টিকে যখন আমরা বিশেষ প্রকারের মহড়া বা রিহার্সাল বা ইনিশিয়াল প্রেজেন্টেশন এর মাধ্যমে আমরা তুলে ধরি, তখন সেই প্রক্রিয়াটিকে বা সেই বিষয়টিকে সাধারণভাবে বলা হয় ডেমনস্ট্রেশন বা ডেমনস্ট্রেট করা। অর্থাৎ আমি ডেমনস্ট্রেট করছি, কোনো একটি কাজকে আমি ডেমনস্ট্রেট করছি, এর অর্থ হলো যে আমি সেই কাজটি কিভাবে সম্পাদন করতে পারবো বা আমি কিভাবে সেই কাজটিকে বুঝতে পেরেছি বা কতটা আমার কাছে বোধগম্য হয়েছে সে সম্পর্কে ধারণাটিকে যখন আমি একটি মহড়ার কৌশলে বা একটি প্রারম্ভিক পর্যায়ে আমি তুলে ধরব, তখন বলা হবে যে আমি ডেমনস্ট্রেট করছি বা ডেমনস্ট্রেশন করছি। তাহলে কম্পিটেন্সি এক রকমের ডেমনস্ট্রেশন, একজন ব্যক্তির ডেমনস্ট্রেশন। এবার বিষয়টি হচ্ছে কি বিষয়ে ডেমনস্ট্রেট করা। এখানে একটি শব্দ খুব সুন্দর ব্যবহার করা হয়েছে, আপনারা দেখবেন, সেটি হচ্ছে পারফর্মেবল পাওয়ার। পারফর্মেবল অর্থাৎ আমি যে কাজটি করতে পারবো, আমি সেই কাজটি করার জন্য কতটা সামর্থ্য বা সমর্থ, বা বলা যেতে পারে কোনো একটি কাজ বা কোনো একটি ভূমিকা পালন করার ক্ষেত্রে বা সেই কাজটিকে কতটা যথার্থরূপে সম্পাদন করার ক্ষেত্রে আমার নিজের বা কোনো একজন ব্যক্তির কী ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটিকে যখন সেই ব্যক্তি প্রারম্ভিকভাবে তুলে ধরতে পারে বা উপস্থাপন করতে পারে বা ডেমনস্ট্রেট করতে পারে বা ডেমনস্ট্রেট করে দেখাতে পারে, তখন বলা হবে যে সেই পাওয়ারের যে ডেমনস্ট্রেশন, সেই ডেমনস্ট্রেশনকেই সাধারণভাবে বলা হচ্ছে কম্পিটেন্সি। আমাদেরকে এই টেকনিক্যাল অর্থটিকে যথাযথভাবে বুঝে নেওয়া প্রয়োজন। তাহলে কম্পিটেন্সি শব্দটিকে সাধারণভাবে আমরা বলে থাকি কর্মক্ষমতা বা কর্ম সম্পাদনের সামর্থ্য। অর্থাৎ একজন ব্যক্তি কম্পিটেন্সি আছে যখনই বলা হবে, তখনই বলা হবে যে কোনো একজন ব্যক্তির কোনো নির্দিষ্ট কাজ বা কোনো নির্দিষ্ট ভূমিকা পালনের ক্ষেত্রে সেই ব্যক্তির
কতটা সামর্থ্য আছে বা ক্ষমতা আছে সেই বিষয়টিকে চিহ্নিত করা হয় বা উল্লেখ করা হয়। অর্থাৎ বলা যেতে পারে আমার কোনো কাজে কম্পিটেন্সি আছে, তার মানে হচ্ছে আমি সেই কাজটি করতে পারি, আমি সেই কাজটি স্কিলফুলি কন্ডাক্ট করতে পারি বা স্কিলফুলি সেটাকে পারফর্ম করতে পারি। অর্থাৎ এখানে বলা হচ্ছে পারফর্মেবল পাওয়ারের ডেমনস্ট্রেশনকে কম্পিটেন্সি বলা হচ্ছে। একজন ব্যক্তি যখন সেই পাওয়ারটিকে ডেমনস্ট্রেট করবে তখন বলা হবে যে সে তার কম্পিটেন্সিকে রিফ্লেক্ট করছে বা করতে পারছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে সে পয়েন্টটি এখানে বলা হয়েছে যে কম্পিটেন্সি ইজ অ্যান ইন্ডিকেটর টু পারফর্ম ইন্ডিপেন্ডেন্টলি ইন এ রিয়াল সিচুয়েশন। দেখুন, আমি কোনো কাজ করতে পারি বা পারি না এটি শুধুমাত্র আমাদের মৌখিকভাবে বা ভার্বালি সেটিকে শুধু বললেই চলবে না, বললেই হবে না। আমাদেরকে কিন্তু যে কাজটি করতে পারি বা কাজটি করার আমার সামর্থ্য রয়েছে বা কম্পিটেন্সি রয়েছে সেটি কিন্তু আমাকে ব্যবহারিক ক্ষেত্রে বা বাস্তবিক ক্ষেত্রে রিয়াল সিচুয়েশনে আমাকে কিন্তু পারফর্ম করে দেখাতে হবে। যদি আমি রিয়াল সিচুয়েশনে সেই সামর্থ্য বা সেই ক্ষমতাকে আমি রিফ্লেক্ট করতে পারি বা পারফর্ম করতে পারি ঠিকঠাকভাবে, তাহলেই কিন্তু প্রমাণিত হবে যে সেই কর্ম বিষয়ক বা সেই কাজ সম্পর্কে আমার কম্পিটেন্সি আছে। যদি আমি সেটি রিয়াল সিচুয়েশনে যথাযথভাবে পারফর্ম করতে না পারি তাহলে আমার মানে কথন এবং পারফরমেন্স, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে কোনো কিছু যে বিষয়ে আমরা বলছি বা দাবি করছি যে আমরা এই কাজটি করতে পারি বা আমি এই কাজটি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টি বা এই কনসেপ্টটি বা এই ধারণাটি প্রতিষ্ঠা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত না আমরা রিয়াল সিচুয়েশানে সেই বিষয়টিকে আমরা তুলে ধরছি। সেই জন্য বলা হচ্ছে যে এটি এই কম্পিটেন্সি হচ্ছে একজন ব্যক্তির স্বাভাবিক পরিস্থিতি বা বাস্তবিক পরিস্থিতিতে কোনো কাজ করার ক্ষেত্রে কতটা সামর্থ্য সেই বিষয়টিকে, বা বলা হচ্ছে সে নিজে স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ করতে কতটা সামর্থ্য সেই বিষয়টিকে নির্দিষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সূচক বা একক হলো কম্পিটেন্সি। তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমরা আলোচনা বলেছি যে কম্পিটেন্সি ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইন্টিগ্রেশন অফ লার্নড ফ্যাক্টস। এখানে দেখুন একটি বিষয় যে আমরা কিছু লার্ন করেছি, আমরা কিছু শিখেছি, তাহলে আমরা যা কিছু শিখেছি বা লার্ন করেছি, যে ঘটনা বা যে বিষয়গুলি রয়েছে সেই ঘটনা বা বিষয়গুলিকে আমরা ততক্ষণ পর্যন্ত বাস্তবিক ক্ষেত্রে রিফ্লেক্ট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না সেই ঘটনা অর্থাৎ শিক্ষণলব্ধ বা শিখে নেওয়া সেই ঘটনা বা জ্ঞান বা সেই বিষয়গুলিকে যতক্ষণ পর্যন্ত না আমরা ইন্টিগ্রেট করতে পারছি, পরস্পরের সাথে পরস্পরের মেলবন্ধন করতে পারছি বা যোগসূত্র নির্মাণ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সেই লার্নড যে ফ্যাক্টস, লার্নের যে নলেজ সেটিকে কিন্তু আমরা রিফ্লেক্ট করতে পারবো না। তাই বলা হচ্ছে যে আমি কতটা আমার শিক্ষণলব্ধ বিষয়কে ট্রান্সফার করতে পারবো বা ট্রান্সফর্ম করতে পারবো রিয়েল সিচুয়েশনে, সেই বিষয়টিকে নির্দিষ্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে কম্পিটেন্সির কথা বলা হয়েছে। অর্থাৎ যখন কেউ তার শেখনলব্ধ বিষয়গুলিকে বা ধারণাগুলিকে যথাযথভাবে অনুধাবন করতে পারবে এবং সেই তার শিখনলব্ধ বিষয়গুলিকে বাস্তবিক ঘটনা বা বাস্তবিক পরিস্থিতির নিরিখে তাকে প্রয়োগ করতে পারবে, সেই যে প্রয়োগ করতে পারা বা ব্যবহার করতে পারা বা প্রতিফলন করতে পারার যে বিষয়টি সেটিকেই বলা হচ্ছে কম্পিটেন্সি। তার যে সেই কম্পিটেন্সি মূলত সেই ক্ষমতার বা লার্ন ফ্যাক্টসগুলোর প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট ইন্টিগ্রেশনকে ইন্ডিকেট করে। অর্থাৎ যখন কম্পিটেন্টলি আমি কোনো কাজ করছি মানে আমি আমার লার্নড ফ্যাক্টসগুলোকে আমি প্রপারলি বা অ্যাপ্রোপ্রিয়েটলি ইন্টিগ্রেট করতে পারছি। তাই উল্টো দিক থেকে বলা যেতে পারে যে ব্যক্তি অ্যাপ্রোপ্রিয়েটলি ইন্টিগ্রেট করতে পারবে, যে লার্নড মেটেরিয়াল বা যে শিক্ষণলব্ধ বিষয়গুলিকে যে ব্যক্তি অ্যাপ্রোপ্রিয়েটলি ইন্টিগ্রেট করতে পারবে সেই ব্যক্তির মধ্যে কম্পিটেন্সি কিন্তু ডেভেলপ করবে। সেই জন্য বলা হচ্ছে এটি একটি কম্পিটেন্সির গুরুত্বপূর্ণ নির্ধারক। চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্টটি আমরা আলোচনা করব। এখানে বলা হচ্ছে কম্পিটেন্সি ইজ অ্যান ইন্টিগ্রেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ লার্নড স্কিলস। এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে শুধু একটি শব্দ ব্যবহার করা হয়নি, এখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন, আবার পরে বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। প্রথমে আমরা যে সমস্ত স্কিল সম্পর্কে আমাদেরকে সবার আগে বুঝে নিতে হবে। স্কিল বলতে আমরা সাধারণভাবে কি বুঝি?
স্কিল বলতে সাধারণভাবে আমরা বুঝি যে কোনো একটি কাজ করার ক্ষেত্রে আমি আমার বুদ্ধিমত্তা, আমি আমার মেধা এবং আমি আমার শিক্ষণলব্ধ জ্ঞানকে কতটা যোগ্য রূপে বা উপযুক্ত রূপে প্রয়োগ করতে পারছি সুকৌশলে, এবং তা প্রয়োগ করার মাধ্যমে আমার সম্পাদিত কর্ম কতটা সুষ্ঠু স্বাভাবিকভাবে সম্পন্ন হচ্ছে এবং আমার নিজের কর্ম সম্পাদনের ক্ষেত্রে যে পরিমাণ সময়, যে পরিমাণ প্রচেষ্টার প্রয়োজন রয়েছে তার থেকে কম সময় বা কম পরিশ্রমে আমি সেই কাজটিকে সম্পন্ন করতে পারছি কি না। অর্থাৎ স্কিলের সাথে কিন্তু এই বিষয়টি রয়েছে। যে ব্যক্তি স্কিল্ড সে ব্যক্তি কিন্তু যে কোনো কাজ খুব সহজভাবে স্ট্র্যাটেজিক্যালি করতে পারে। যে ব্যক্তি স্কিল্ড নয় সে ব্যক্তি কিন্তু বিভিন্ন রকমের ভুল বা ভ্রান্তি করে থাকে এবং সেখানে ট্রায়াল এবং এররের একটি প্রবণতা দেখতে পাওয়া যায়। তাতে বিভিন্ন রকমভাবে ওয়েস্টেজ এর বিষয়টি কিন্তু আমরা দেখতে পাই। সেজন্য এখানে বলা হচ্ছে যে কম্পিটেন্সি হচ্ছে এরকম একটা প্যারামিটার। কিসের প্যারামিটার? অর্থাৎ আমি কম্পিটেন্ট, আমি কর্মক্ষম, সেটা কিসের উপর ভিত্তি করে প্রমাণিত হবে? যে আমি যে স্কিলগুলোকে লার্ন করেছি, যে স্কিলগুলোকে আমি শিখেছি, যে স্কিলসগুলো আমার মধ্যে রয়েছে সেগুলোকে আমি প্রপারলি ইন্টিগ্রেট করতে পারছি কি না। কখন ইন্টিগ্রেট করতে পারবো? যখন আমি রিয়াল সিচুয়েশানকে ফেস করব, যখন আমি রিয়াল সিচুয়েশানে নামবো, তখন আমি আমার লার্নড যে স্কিলসগুলোকে সেগুলোকে কতটা ভালোভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত করতে পারছি বা তাদেরকে ইন্টিগ্রেট করতে পারছি। যদি ভালোভাবে ইন্টিগ্রেট করতে পারি এবং সেই স্কিলগুলোকে যদি রিয়াল সিচুয়েশনে আমি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি, সেগুলোকে স্কিলসগুলোকে প্রপারলি কাজে লাগাতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলা হবে যে আমি আমার লার্নড স্কিলসগুলোকে আমি প্রয়োগ করার ক্ষেত্রে কম্পিটেন্ট, অর্থাৎ আমার কর্মক্ষমতা রয়েছে। আমার কর্মক্ষমতা কী বিষয়ে রয়েছে? অর্থাৎ আমি যে স্কিলগুলো লার্ন করেছি সেই স্কিলগুলোকে প্রপারলি আমি ইউজ করতে পারি, সেই স্কিলগুলোকে প্রপারলি কন্ডাক্ট করতে পারি, সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ইন্টিগ্রেট করতে পারি সে সমস্ত লার্নড স্কিলসগুলোকে, এবং তবেই কিন্তু আমি সেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো। যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলেই বলা হবে আই এম কম্পিটেন্ট টু রিফ্লেক্ট মাই লার্নড স্কিলস। তাহলে এখানে কম্পিটেন্ট শব্দটিকে যদি বিশেষিত করতে হয় বা ভালো করে বুঝতে হয়, তাহলে সেক্ষেত্রে স্কিলের পরিপ্রেক্ষিতে বলতে গেলে যেটা বলতে হয় সে বিষয়টি হচ্ছে যে একজন ব্যক্তি যখন তার লার্ন স্কিলগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইন্টিগ্রেট করতে পারবে, পরস্পরের সাথে পরস্পরের মধ্যে কানেক্ট করতে পারবে, ভালোভাবে অর্গানাইজ করতে পারবে, এবং সেগুলিকে কিন্তু সে তখন যদি ভালোভাবে অর্গানাইজড ওয়েতে রেলেভেন্ট উপায়ে, অর্থাৎ যে পরিস্থিতিতে যে স্কিলগুলোকে অ্যাপ্লিকেবল হবে সেই পরিস্থিতিতে যখন সেই স্কিলগুলোকে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করার মাধ্যমে যে কোনো কাজ করতে গেলে যে স্বাভাবিকভাবে যে সময় বা পরিশ্রমের দরকার হবে তার থেকে কম সময় বা কম পরিশ্রমে সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারবে বা চরিতার্থ করতে পারবে, তখন বলা হবে যে সেই ব্যক্তি কম্পিটেন্ট বা তার মধ্যে কম্পিটেন্সি আছে বা কর্ম করার সামর্থ্য রয়েছে, ক্ষমতা রয়েছে। সেই জন্য এই শব্দটিকে বলা হচ্ছে পারফর্মেবল পাওয়ার। হোয়াট ইজ কম্পিটেন্সি? এই বিষয়টিকে যদি সহজ একটি কথায় বলা হচ্ছে পারফর্মেবল পাওয়ার, অর্থাৎ যে পাওয়ারটা অ্যাসিওর করবে বা নিশ্চিত করবে যে আমি কি পরিমাণে পারফর্ম করতে পারি কোনো একটি কাজ বা কোনো একটি সিচুয়েশন বা কোনো একটি ফ্যাক্টসকে হ্যান্ডেল করার ক্ষেত্রে, সে আমি কতটা পারফর্ম করতে পারি সেই সম্পর্কিত যে পাওয়ার, সে পাওয়ারকেই সাধারণভাবে বলা হচ্ছে কম্পিটেন্সি। এরপরে আমরা দেখে নেব কম্পিটেন্সি সম্পর্কে আর কি বলা রয়েছে। কম্পিটেন্সি সম্পর্কে আরও বলা হয়েছে কম্পিটেন্সি is an integrated form of affective qualities to perform particularly। এখানে দেখুন আরও কতগুলি টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করা হয়েছে। ইন্টিগ্রেটেড ফর্ম, প্রথমে আমরা আলোচনা করেছি এটা, এখানে একটি ইন্টিগ্রেশনের ব্যাপার রয়েছে। এলোমেলোভাবে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কর্মক্ষমতা প্রমাণিত হবে না, তার কম্পিটেন্সি যে রয়েছে সেটা প্রমাণিত হবে না। সেজন্য সবার আগে বলা হচ্ছে যে কম্পিটেন্সির সঙ্গে কিন্তু ইন্টিগ্রেশনের একটি ভালো লিঙ্কড রয়েছে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ভালো ইন্টিগ্রেট করতে পারে তাহলে কিন্তু তার কম্পিটেন্সিটা স্টাবলিশড হবে বা রিফ্লেক্ট করবে। এখানে তাই বলা হচ্ছে এটি এক রকমের ইন্টিগ্রেটেড ফর্ম অফ আফেক্টিভ কোয়ালিটিস টু পারফর্ম পার্টিকুলারলি। এখানে বলা হচ্ছে বিশেষ রূপে, এখানে আমরা জানি আমাদের জ্ঞানমূলক দিক যেমন রয়েছে, পাশাপাশি আমাদের কিছু আবেগমূলক দিকও রয়েছে। সেই আবেগমূলক দিকগুলো বা আবেগ সম্পর্কিত যে সমস্ত গুণাবলী একজন ব্যক্তির মধ্যে থাকে, সেই আবেগ সম্পর্কিত সেই গুণাবলীগুলিকে আমরা কতটা ভালোভাবে আমাদের আবেগগুলোকে ইন্টিগ্রেট করতে পারছি
এবং সেই আবেগগুলোকে কতটা কর্ম সম্পাদনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারছি বা কাজে লাগাতে পারছি, সেই বিষয়টিও কিন্তু কম্পিটেন্সির সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমি কম্পিটেন্ট যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে বলা হবে যে আমি আমার আফেকশানকে, আমি আমার ইমোশনসকে বা ইমোশনাল কোয়ালিটিসগুলোকে আমি ভালোভাবে ইন্টিগ্রেট করতে পারি, এবং সেই ইমোশনসগুলোকে আমি কিন্তু পারফর্ম করার ক্ষেত্রে বা পারফরমেন্সের ক্ষেত্রে আমি ইউজ করতে পারি বা অ্যাসিমিলেট করতে পারি। এ প্রসঙ্গে একটি যেমন গল্পের মাধ্যমে বিষয়টিকে বোধগম্য করে তোলা যেতে পারে। যেমন বলা হচ্ছে, ইমোশনসকে আমরা দুভাগে ভাগ করে থাকি এর বিশেষ কার্যকারিতার পরিপ্রেক্ষিতে। সে ইমোশনসগুলোকে যেমন একদিক থেকে বলা হয় পজিটিভ ইমোশনস, আবার কখনো কখনো এগুলোকে বলা হচ্ছে নেগেটিভ ইমোশনস। আমরা জানি নেগেটিভ ইমোশনস আমাদের ভাবনা শক্তি বা যুক্তি বা বিচার শক্তিকে নষ্ট করে, বা যুক্তি দানের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে বা বুদ্ধিমত্তার উপযুক্ত প্রয়োগ করার ক্ষেত্রে এই নেগেটিভ ইমোশনসগুলো কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিব্রত করে। কিন্তু পক্ষান্তরে যদি বলা হয় যে পজিটিভ ইমোশনসগুলো ঠিক উল্টো রোল প্লে করে। এখানে পজিটিভ ইমোশনস কী করে? আমাদের মধ্যে যেমন মোটিভেশনকে প্রপারলি রেগুলেট করতে, আমাদের মধ্যে কনসেন্ট্রেশন পাওয়ারকে রেগুলেট করতে, আমাদের মধ্যে ইন্টারেস্টকে গ্রো করতে, আমাদের মধ্যে যে ক্রিয়েটিভ মাইন্ডসেট সেটা ডেভেলপ করতে যেমন সাহায্য করে। কে সাহায্য করে? পজিটিভ ইমোশনস। এই যে পজিটিভ ইমোশনসগুলো যদি আমি প্রপারলি নার্চার করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই সমস্ত পজিটিভ কোয়ালিটিগুলো আমাদের মধ্যে জেনারেট করবে, ডেভেলপ হবে। সেই পজিটিভ কোয়ালিটিগুলো আমাদের যে কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ বা উপযুক্ত ভূমিকা পালন করতে পারবে। সেই জন্য বলা হচ্ছে যে একজন ব্যক্তি কম্পিটেন্ট হবে কি হবে না তার নির্ধারক কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় বা বিচার্য বিষয় রয়েছে, তা হলো সেই ব্যক্তি তার নিজের ইমোশনসকে কতটা ভালোভাবে ইন্টিগ্রেট করতে পারে। যদি তার ইমোশনসগুলোকে প্রপারলি ইন্টিগ্রেট করতে না পারে, তার পজিটিভ ইমোশনসগুলো ক্রিয়েট করতে না পারে, নেগেটিভ ইমোশনসগুলোকে কন্ট্রোল করতে না পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে ব্যক্তি বিশেষ রূপে বিশেষ পরিস্থিতিতে সে কিন্তু তার যোগ্য ভূমিকা পালন করতে পারবে না বা পারফরমেন্স দিতে পারবে না। সেজন্য এখানে এরকমভাবে বলা হয়েছে, কম্পিটেন্সি ইজ অ্যান ইন্টিগ্রেটেড ফর্ম অফ অ্যাফেক্টিভ কোয়ালিটিস টু পারফর্ম পার্টিকুলারলি। এরপরে যে পয়েন্টটি বলা হয়েছে সেটি হচ্ছে, কম্পিটেন্সি ইজ এ প্র্যাকটিস অফ এফেক্টিভ কমিউনিকেশন। কম্পিটেন্সিকে বলা হয়েছে এফেক্টিভ কমিউনিকেশনের প্র্যাকটিস। অর্থাৎ আমরা জানি কমিউনিকেশন একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। কমিউনিকেশনের অর্থাৎ দুই বা তার বেশি মানুষের মধ্যে যে ইন্টারাকশান হচ্ছে, এবং ইন্টারাকশান ফ্রুটফুল হচ্ছে কিনা এবং কার্যকরী হচ্ছে কিনা, এফেক্টিভ হচ্ছে কিনা, সেটা আমরা কি করে বুঝবো? যদি এই দুই বা তার বেশি মানুষের মধ্যে যদি কমিউনিকেশন ভালোভাবে স্টাবলিশড হয়। আমরা যেমন বলা হচ্ছে, আমরা সাধারণভাবে যেমন বলে থাকি, আমরা সমাজ কাকে বলবো? সমাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে ধারণাটি দেওয়া হয়, সে ধারণাটি হচ্ছে, যখন দুই বা তার বেশি মানুষ পরস্পরের মধ্যে ভাব বিনিময় করতে পারে বা নিজেদের চিন্তা ভাবনাকে এক্সচেঞ্জ করতে পারে, তখনই কিন্তু পরস্পরের মধ্যে এই ভাব বিনিময়ের মাধ্যমে যে সম্পর্ক গড়ে ওঠে, সে সম্পর্কের ভিত্তিতে সেই মানুষের মধ্যে একটি যূথবদ্ধতা বা টুগেদারনেস এর বিষয়টি ক্রিয়েট হয়। সেখান থেকে কিন্তু সমাজ তৈরি হয়। তা বলা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন বলতে কি বোঝাচ্ছে? কমিউনিকেশন আমরা সাধারণভাবে বুঝে থাকি যে এক প্রান্ত থেকে, একটি সাইড থেকে আরেকটি সাইডে, একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে মেসেজ ট্রান্সফার হয়। মেসেজ বলতে কি বোঝায়? সাধারণভাবে যে কোনো রকমের নলেজ হতে পারে, যে কোনো রকমের ইনফরমেশন হতে পারে, যে কোনো রকমের কনসেপ্ট হতে পারে, যে কোনো রকমের ইনস্ট্রাকশন হতে পারে। এই যে মেসেজ, সে মেসেজ যদি ভালোভাবে যদি ট্রান্সফার হয়, এবং এই মেসেজ যে ভালোভাবে ট্রান্সফার হবে সেটা কি করে প্রমাণিত হবে, সেটা কি করে আমরা বুঝবো? সেক্ষেত্রে কিন্তু আবশ্যিক যে বিচার্য বিষয়টি, তা হলো কিন্তু অন্য সাইড থেকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি কিন্তু ফিডব্যাক আসা খুবই প্রয়োজন। অর্থাৎ যে তথ্যটি বা যে ইনফরমেশনটি বা মেসেজটি আমি একটি বিন্দু থেকে ট্রান্সফার করা হলো, সেই মেসেজটি বা সেই ইনফরমেশনটি অন্য প্রান্তে পৌঁছালো কি না, সেটা কিন্তু নির্ভর করবে যে সে দ্বিতীয় ব্যক্তি কেমন ফিডব্যাক দিচ্ছে। সে ফিডব্যাকের নেচারের উপর ভিত্তি করে কিন্তু ঠিক হবে যে মেসেজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিসিভড হয়েছে কিনা। তাই বলা হচ্ছে, আমি কি লার্ন করব,
আমি যদি প্রপারলি লার্ন করি, আমি যদি ভালো করে লার্ন করি বা ভালো করে শিখি, এই যে ভালো করে শেখা বা ভালোভাবে না শেখার জন্য যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, তা হলো কমিউনিকেশন। অর্থাৎ যখন আমি কোনো কিছু শিখি, তার মানে আমি শিক্ষক মহাশয়ের কাছ থেকে কিংবা কারিকুলাম থেকে কিংবা এডুকেশন রিলেটেড বিভিন্ন রকম সিস্টেমের কাছ থেকে বা পার্সোনালের কাছ থেকে আমরা কিন্তু কিছু না কিছু মেসেজ রিসিভ করি। হয়তো খেলার মাঠ থেকে কিছু মেসেজ আমরা রিসিভ করতে পারি, ল্যাবরেটরি থেকে কিছু মেসেজ আমরা রিসিভ করতে পারি। তাহলে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি মেসেজটা রিসিভ করি, অর্থাৎ আমাদের কনসেপ্টের জায়গাটি যদি ভালোভাবে গড়ে ওঠে, আমার ধারণার জায়গাটি যদি ভালোভাবে গড়ে ওঠে, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটি যদি ভালোভাবে গড়ে ওঠে, তাহলে কিন্তু আমরা যা শিখবো তা শেখার ক্ষেত্রে কিন্তু পূর্ণতা আমরা দেখতে পাবো। আর যদি আমাদের মধ্যে শেখার ক্ষেত্রে পূর্ণতা লক্ষ্য করা যায়, তাহলে সে পূর্ণ জ্ঞানকে নিয়ে আমরা যথার্থ রূপে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো বা কাজে লাগাতে পারবো। বলা হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের পারফরমেন্স রেট বা পারফরমেন্সের যে নেচার বা কোয়ালিটি, তা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি আমি ভালোভাবে কোনো একটি কাজকে শিখি, কোনো একটা স্কিলকে যদি আমি ভালোভাবে শিখি, তাহলে কিন্তু সেই স্কিলকে ভালোভাবে রিফ্লেক্ট করতে পারবো বা ইউজ করতে পারবো। যদি আমি ভালোভাবে স্কিলগুলোকে বা স্কিলের বিভিন্ন নির্ধারকগুলোকে ভালো করে বুঝতে না পারি বা সেগুলোকে ভালো করে জানতে পারি, অর্থাৎ তার কোয়ালিটির সাথে তার বিভিন্ন স্টাইল বা অ্যাপ্রোচের সঙ্গে আমি পরিচিত হওয়ার যদি সুযোগ না পাই, তাহলে সেক্ষেত্রে যদি কোনো প্রকারের ঘাটতি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার পারফরমেন্সের বিভিন্ন জায়গায় বা পারফরমেন্স পাওয়ার ক্রিয়েট করার ক্ষেত্রে সেখানে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখতে পারবো। সেই জন্য এখানে বলা হচ্ছে যে কম্পিটেন্সি হচ্ছে একটি প্র্যাকটিস অফ এফেক্টিভ কমিউনিকেশন। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে কম্পিটেন্সি রয়েছে বা যে ব্যক্তি কম্পিটেন্ট, সে ব্যক্তি কিন্তু আবশ্যিক রূপে সে এফেক্টিভ কমিউনিকেশন করতে পারে। এফেক্টিভ কমিউনিকেশন অর্থাৎ এখানে এফেক্টিভ রিসিভারের রোল সে পালন করতে পারে যখন সে শেখে বা সেই ব্যক্তি যখন শেখে বা সে ব্যক্তি যখন স্কিলগুলোকে জানার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে, তখন কিন্তু সেখানে সেই ব্যক্তি অ্যাপ্রোপ্রিয়েটলি বা পারফেক্টলি মেসেজগুলোকে রিসিভ করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যেতে পারে যে সেই ব্যক্তি এফেক্টিভ কমিউনিকেশন করতে পারে এবং এই কমিউনিকেশন করার মাধ্যমেই সে ব্যক্তি কিন্তু কম্পিটেন্ট হয়ে ওঠার সুযোগ পায়, তার মধ্যে কর্মক্ষমতা গড়ে ওঠার একটা পরিস্থিতি গড়ে ওঠে বা তৈরি হয়। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি সম্পর্কে আমরা আলোচনা করব। কম্পিটেন্সি ইজ এ প্র্যাকটিস অফ লার্নড নলেজ টেকনিক্যালি ইন এ সিচুয়েশন। এখানে বলা হয়েছে প্র্যাকটিস অফ লার্ন নলেজ টেকনিক্যালি ইন এ সিচুয়েশন। এখানে দেখুন একটি বিষয় বলা হয়েছে, আমি যা শিখেছি, যে সমস্ত জ্ঞান বা অভিজ্ঞতাগুলোকে আমরা শিখেছি, সেগুলোকে যদি আমি খুব সুকৌশলে টেকনিক্যালি, এখানে বলা হয়েছে টেকনিক্যালি, যদি বাস্তবিক সিচুয়েশনে, রিয়াল সিচুয়েশানে, যে কোনো পরিস্থিতিতে যখন আমি সেই নলেজগুলোকে, লার্ন নলেজগুলোকে বা লার্ন যে ইনফরমেশানগুলোকে যদি আমি রিয়াল সিচুয়েশানে প্রপারলি আমি ইউজ করতে পারি বা রিফ্লেক্ট করতে পারি বা কাজে লাগাতে পারি বা প্র্যাকটিস করতে পারি, তাহলে বলা হবে আই এম কম্পিটেন্ট টু ট্রান্সফার মাই নলেজ। অর্থাৎ আমি আমার নলেজকে, আমি যে সেই নলেজগুলো লার্ন করেছি, সে নলেজকে আমি ট্রান্সফার করার ক্ষেত্রে আমি খুব সামর্থ্য, আমার পারফর্মেবল পাওয়ার রয়েছে, আমার পারফর্মেবল এবিলিটি রয়েছে, আমি সেগুলো পারফর্ম করতে পারি এবং সিচুয়েশনের নিডকে বা ডিমান্ডকে আমি যথার্থ রূপে পূরণ করতেও পারি। এই বিষয়টি কিন্তু প্রমাণিত হবে। সেক্ষেত্রে প্রমাণিত হবে যে আমার মধ্যে কম্পিটেন্সি রয়েছে, সেটি হচ্ছে কম্পিটেন্সি। এরপরে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হচ্ছে তা হলো কম্পিটেন্সি ইজ অ্যান এফেক্টিভ রিফ্লেকশন অফ ভ্যালুজ ইন রিয়াল সিচুয়েশন। এখানে কিন্তু আমাদের বুঝে নেওয়া দরকার ভ্যালু বিষয়টি কী, মূল্য। এই যে ভ্যালু বা মূল্য, এই মূল্য নির্ধারিত হয় গুরুত্ব বা প্রয়োজন পূরণের উপর ভিত্তি করে। অর্থাৎ কোনো একটি বস্তু বা কোনো একটি ঘটনা, কোনো একটি বিষয় কী ধরনের, কী পরিমাণে সেটার ভ্যালু হবে বা তার মূল্য কতটা নির্ধারিত হবে, তা নির্ভর করবে সেই ফ্যাক্টস বা সেই নলেজ বা সেই বিষয়টি কতটা প্রয়োজন পূরণ করতে পারছে। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো পরিস্থিতি বা কোনো সমাজ সামগ্রিকভাবে কোনো প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে, অর্থাৎ নিড ফুলফিল করার ক্ষেত্রে, বা যে সমস্ত বিষয় বা যে সমস্ত সিচুয়েশন বা ঘটনার মধ্যে যে ইউটিলিটি, সেই ইউটিলিটি যদি আলটিমেট লেভেলে থাকে, যদি উচ্চ মাত্রায় থাকে বা উচ্চ পর্যায়ের যদি পারফরমেন্স আমরা সেখান থেকে পাই, কিংবা যে কাজটি আমরা করছি সে কাজের মধ্যে কার্যকারিতা যদি উচ্চ পর্যায়ে আমরা পেয়ে থাকি বা কার্যকারিতা যদি উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত হয় বা সিগনিফিক্যান্ট লেভেলে এস্টাবলিশড হয়, তখনই কিন্তু বলা হবে সেই কাজের কিন্তু ভ্যালু সর্বাধিক।
অর্থাৎ তাহলে এখানে বলা হচ্ছে ভ্যালু আমরা ক্রিয়েট করব। কম্পিটেন্ট ব্যক্তিরা তারা নিজেরা ভ্যালু ক্রিয়েট করতে পারেন। কিভাবে করতে পারবেন? অর্থাৎ তিনি যখন কোনো রিয়াল সিচুয়েশনে তিনি পড়বেন বা রিয়াল সিচুয়েশনে কোনো সমস্যাকে সলভ করার চেষ্টা করবেন বা রিয়াল সিচুয়েশনে নিজের যে ভূমিকাটি তা পালন করার চেষ্টা করবেন, সেখানে যদি তিনি তার ভূমিকাকে কম্পিটেন্টলি পারফর্ম করতে পারেন, তাহলে কিন্তু সেখানে কিন্তু ওনার নিজের যেমন কম্পিটেন্সি এস্টাবলিশড হবে, নিজের কর্মক্ষমতা এস্টাবলিশড হবে, পাশাপাশি আরেকটি জিনিস এস্টাবলিশড হবে যে সেই ব্যক্তি যা শিখেছে সে শিক্ষণলব্ধ জ্ঞান বা শিক্ষণলব্ধ বিষয়গুলির যে ভ্যালু, সে ভ্যালুটাও কিন্তু এস্টাবলিশড হবে। অর্থাৎ নলেজের ভ্যালুটাও এস্টাবলিশড হবে, পাশাপাশি সেই ব্যক্তির ভ্যালুও কিন্তু এস্টাবলিশড হবে। তাহলে এখানে বলা হচ্ছে কম্পিটেন্সি ইজ অ্যান এফেক্টিভ রিফ্লেকশন অফ ভ্যালুজ ইন রিয়াল সিচুয়েশন। তবে ভ্যালুগুলো প্রপারলি রিয়াল সিচুয়েশনে রিফ্লেক্ট করার ক্ষেত্রে কম্পিটেন্সি একটি প্যারামিটার। এই কম্পিটেন্সি বলে দেবে, কম্পিটেন্সি ঠিক করে দেবে ভ্যালুটা কেমন হবে। ঠিক উল্টো দিক থেকে বলা যেতে পারে, যেখানে বেশি ভ্যালু আছে, যে ব্যক্তি বা যে জ্ঞান বা যে ঘটনা বা যে বিষয়ের অধিক ভ্যালু রয়েছে বা তার অধিক কার্যকারিতা রয়েছে, সেখানে কিন্তু কম্পিটেন্সি রয়েছে। কোনো ব্যক্তির ভ্যালু হাই মানে সে ব্যক্তি কম্পিটেন্ট। যে ব্যক্তি অনেক বেশি কম্পিটেন্ট সে ব্যক্তি ভ্যালু হাই, যে ব্যক্তি কম কম্পিটেন্ট সে ব্যক্তি ভ্যালু কম। যে ব্যক্তি একই রকমভাবে উল্টো দিক থেকে যদি বলতে হয়, যে ব্যক্তির ভ্যালু হাই সে ব্যক্তির কম্পিটেন্সি হাই, যে ব্যক্তির ভ্যালু লো সে ব্যক্তির কম্পিটেন্সি লো। তাহলে এখানে ভ্যালুর সাথে কম্পিটেন্সির একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বা ব্যবহারের একটি সম্পর্ক রয়েছে। তো কম্পিটেন্সি হচ্ছে এই ভ্যালুর রিফ্লেকশন, রিয়াল সিচুয়েশনে ভ্যালুর রিফ্লেকশনের বিষয়টিকে কিন্তু যথার্থরূপে অর্থবহ করে তোলার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। আমরা আলোচনা করছি মিনিং অফ কম্পিটেন্সি বেসড লার্নিং। তো আমরা প্রথমে কম্পিটেন্সি নিয়ে আলোচনা করছি। এরপরে যে কম্পিটেন্সি বিষয়টি সম্পর্কে আমাদের আরেকটু স্পষ্টভাবে ধারণা গঠন করা দরকার। কারণ এই কম্পিটেন্সি বিষয়টিকে যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কম্পিটেন্সি বেসড লার্নিং কী। এরপরে আরও আলোচনা করা হয়েছে কম্পিটেন্সি ইজ এ ক্যাপাবিলিটি টু অ্যাপ্লাই লার্নড নলেজ। তাহলে সহজ করে বলতে গেলে আমরা যা কিছু শিখেছি, যে সমস্ত জ্ঞানগুলো আমরা শিখেছি, যে সমস্ত জ্ঞানগুলো আমাদের মধ্যে রয়েছে, সেই জ্ঞানগুলোকে আমি কতটা ভালোভাবে অ্যাপ্লাই করতে সমর্থ, আমি প্রয়োগ করতে সমর্থ, সেটিকে স্পষ্টভাবে ইন্ডিকেট করতে যে বিষয়টি বা যে ধারণাটি বা যে বিশেষণটি সাহায্য করে থাকে, সেই বিশেষণ বা সেই ধারণা বা সেই বিষয়টিকে সাধারণভাবে কম্পিটেন্সি বলা হয়। অর্থাৎ কম্পিটেন্সির মাধ্যমেই যে বিষয়টি স্পষ্ট হয়, সেই বিষয়টি হচ্ছে যে আমি আমার লার্ন নলেজকে বা আমার শিখনলব্ধ জ্ঞান যে রয়েছে, সেই জ্ঞানকে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করতে সমর্থ, ক্যাপাবিলিটি আমার মধ্যে রয়েছে, সেইগুলোকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ যে জ্ঞানের যেমন গুরুত্ব রয়েছে, যে জ্ঞানে যেমন ভ্যালু রয়েছে, যে জ্ঞানকে যেভাবে প্রয়োগ করা দরকার আছে, ঠিক সেই রকমভাবে আমি সেই জ্ঞানকে প্রয়োগ করতে পারি। যে জ্ঞান যে পরিস্থিতিতে ব্যবহার করা যায় বা যে জ্ঞানকে যে পরিস্থিতিতে ব্যবহার করলে ভ্যালু ক্রিয়েট হতে পারে, সেই সমস্ত জ্ঞানকে সেই রকমভাবে অ্যাজ ইট ইজ যেমন যেখানে ব্যবহার করা যাবে, সেখানে একজন ব্যক্তি যখন যথার্থরূপে সেই বিষয়টিকে প্রয়োগ করতে পারে, তখন বলা হবে যে দ্যাট পারসন ইজ ক্যাপাবল টু অ্যাপ্লাই দ্য লার্ন নলেজ। সিমিলারলি আরেকটি কথা এখানে বলা হয়েছে কম্পিটেন্সি ইজ এ ক্যাপাবিলিটি, এটাও কিন্তু কর্মক্ষমতা। এই কর্মক্ষমতাটা কিসের কর্মক্ষমতা? টু অ্যাপ্লাই স্কিলস অ্যাপ্রোপ্রিয়েটলি। যেমন নলেজকে অ্যাপ্লাই করার কথা আমরা আলোচনা করলাম, ঠিক একই রকমভাবে কম্পিটেন্সি ইন্ডিকেট করে দেয়। কি ইন্ডিকেট করে দেয়? যে আমরা আমাদের যে লার্নড স্কিলস, সেগুলোকে আমরা কেমনভাবে প্রয়োগ করতে পারি বা প্রয়োগ করতে পারি না। অর্থাৎ কম্পিটেন্সি আছে মানে আমি আমার স্কিলকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি আমি অ্যাপ্লাই করতে পারবো, কম্পিটেন্সি নেই মানে আমি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি বা এই যে স্কিলড, সে স্কিলকে অ্যাপ্লাই করার, অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করার যে অ্যাপ্লিকেবিলিটি বা ক্যাপাবিলিটি, সেটিকে কিন্তু ইন্ডিকেট করে থাকে কম্পিটেন্সি। এরপরে যে বিষয়টি বলা হয়েছে তা হলো ক্যাপাবিলিটি, কম্পিটেন্সিকে বলা হয়েছে ইজ এ ক্যাপাবিলিটি টু অ্যাপ্লাই ওন এবিলিটিস বা ট্রান্সফর্ম ওন এবিলিটিস। নিজের কিছু জন্মের পর জন্মগতভাবে কিংবা পরিবেশ পরিস্থিতিতে অভিযোজন করতে গিয়ে আমরা বুঝতে পারি আমাদের নিজস্ব কতগুলি সামর্থ্য বা ক্ষমতা রয়েছে। সে সামর্থ্য বা ক্ষমতাগুলিকে যদি উপযুক্তভাবে আমরা বা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারি বা সেগুলোকে বাইরে নিষ্কাশন করতে পারি বা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সেই এবিলিটিগুলি ভ্যালু ক্রিয়েট করতে পারবে। তো
কোনো একজন ব্যক্তি কম্পিটেন্ট মানে হচ্ছে সে ব্যক্তি কিন্তু শুধুমাত্র জ্ঞানকেই অ্যাপ্লাই করতে পারেন না, লার্ন নলেজকেই শুধু অ্যাপ্লাই করেন না, লার্নড স্কিলকেই তিনি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করতে পারেন না, পাশাপাশি কিন্তু তিনি তার নিজের যে সমস্ত সামর্থ্যগুলো রয়েছে সে সামর্থ্যগুলোকে কিন্তু ভালোভাবে নিষ্কাশন করতে পারে, সেগুলোকে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে। যেমন যেমন পরিস্থিতিতে যেমনভাবে নিজের সামর্থ্যগুলোকে প্রয়োগ করার প্রয়োজনীয়তা রয়েছে বা প্রয়োগ করা যেতে পারে, সেই সমস্ত ক্ষেত্র বা পরিস্থিতিগুলিতে কিন্তু সেই ব্যক্তি নিজের এবিলিটিকেও কিন্তু যথার্থরূপে প্রয়োগ করতে পারবে। এখানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কম্পিটেন্সি ইজ এ ক্যাপাবিলিটি টু হ্যান্ডেল এ ডিফিকাল্ট টাস্ক। অর্থাৎ কোনো একজন ব্যক্তি কম্পিটেন্ট মানে হচ্ছে সেই ব্যক্তি কিন্তু আবশ্যিক রূপে যে সমস্ত জটিল কাজগুলি, জটিল ঘটনা বা জটিল বিষয়গুলি বা পরিস্থিতিগুলি তাদের সামনে আসবে, সে জটিল টাস্কগুলোকে কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। সে জটিল টাস্কগুলোকে বা ডিফিকাল্ট টাস্কগুলোকে হ্যান্ডেল করার যে ক্যাপাবিলিটি, সে ক্যাপাবিলিটিকে কিন্তু কম্পিটেন্সি বলে উল্লেখ করা হয়ে থাকে। অর্থাৎ আই এম কম্পিটেন্ট মিনস I can handle the difficult task. I can simplify the difficult task. আমি কিন্তু আমার ডিফিকাল্ট টাস্কগুলোকে বা জটিল কাজগুলোকে সরলীকরণ করতে পারি বা সহজ করতে পারি, সেগুলোকে হ্যান্ডেল করতে পারি। এটি কিন্তু কম্পিটেন্সির একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় বা একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। এরপরে আমরা আলোচনা করব, এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম কম্পিটেন্সি বিষয়টি কী। এবার আমরা আলোচনা করব কম্পিটেন্সি বেসড এডুকেশন কি। তাহলে সহজ করে বলতে গেলে, তাহলে আমাদের যখন কম্পিটেন্সি বেসড এডুকেশন বা কম্পিটেন্সি বেসড লার্নিং, কম্পিটেন্সি বেসড এডুকেশন আমরা কাকে বলবো? যে এডুকেশনটা সম্পূর্ণভাবে এই কম্পিটেন্সিকে কেন্দ্র করে হবে। অর্থাৎ যখন আমি লার্নারকে যখন শেখাবো, অর্থাৎ যখন একটি এডুকেশন সিস্টেমে টিচিংয়ের আয়োজন করা হবে, কিংবা লার্নিংয়ের আয়োজন করা হবে, কিংবা কারিকুলাম ট্রানজ্যাকশনের আয়োজন করা হবে বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর আয়োজন করা হবে, তখন কিন্তু আবশ্যিক রূপে সমস্ত কাজ, সে টিচিংয়ের কাজ হোক বা সে লার্নিংয়ের কাজ হোক বা কারিকুলাম ট্রান্সফরমেশনের কাজ হোক, সমস্ত কাজ কিন্তু একটি ডিজায়ার্ড কম্পিটেন্সি ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে পরিচালিত হবে। অর্থাৎ টিচিং কেমন হবে? টিচিংয়ের মধ্য দিয়ে টিচার কিন্তু শেখাবে হাউ টু বিল্ড দ্য কম্পিটেন্সি, হাউ টু বিল্ড দ্য কম্পিটেন্সি দ্যাট উইল রিফ্লেক্ট ইন দ্য রিয়াল সিচুয়েশান। আমি কিভাবে আমার কম্পিটেন্সি বা কর্মক্ষমতাকে গড়ে তুলতে পারি, যে কর্মক্ষমতাকে আমি বাস্তবিক পরিস্থিতিতে, যে কর্মক্ষমতাকে আমি বাস্তবিক পরিস্থিতিতে প্রতিফলন করতে পারবো বা কাজে লাগাতে পারবো, তার সেই জন্যই এখানে এইরকমভাবে বলা হয়েছে কম্পিটেন্সি বেসড এডুকেশন ইজ অ্যান আউটকাম বেসড অ্যাপ্রোচ অফ এডুকেশন। আউটকাম বেসড অ্যাপ্রোচ কেন বলা হচ্ছে? কারণ এখানে পরিষ্কারভাবে একটি কথা বলা হয়েছে যে আমাদের আউটকাম কি হবে, টিচিংয়ের আউটকাম কি হবে? অবশ্যই লার্নাররা লার্ন করবে যে লার্নিংয়ের মধ্য দিয়ে, যে লার্নিং প্রক্রিয়ার মধ্য দিয়ে, সে প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই হবে তাদের মধ্যে কিন্তু কম্পিটেন্সি ডেভেলপ করা, তাদেরকে কম্পিটেন্ট করা। তবে এই ক্ষেত্রে ডিফাইন্ড কম্পিটেন্সি বা ডিফাইন্ড কম্পিটেন্ট ডেভেলপমেন্ট বা এস্টাবলিশমেন্ট বা রিফ্লেকশনের বিষয়টি কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। কম্পিটেন্সি বেসড এডুকেশনের তাহলে যে মূল বিচার্য বিষয় হচ্ছে যে এখানে টার্গেট পয়েন্টই হচ্ছে কম্পিটেন্সিটাকে বা কম্পিটেন্ট করে তোলা বা কম্পিটেন্সিকে ডেভেলপ করা। কম্পিটেন্সি বেসড এডুকেশন ইজ অ্যান আউটকাম বেসড অ্যাপ্রোচ অফ এডুকেশন। একই রকমভাবে পরের বিষয়টিকে বলা হচ্ছে এ প্রসেস টু ডেভেলপ মাস্টারি ইন স্টুডেন্টস। এখানে যেমন কম্পিটেন্সি কথাটিকে আমরা এর সমার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি যে মাস্টারি, অর্থাৎ সে স্টুডেন্টস কোনো কাজ বা কোনো বিষয়কে বা কোনো ভূমিকাকে পালন করার ক্ষেত্রে সে মাস্টার ম্যান মিনস হচ্ছে হি ইজ ক্যাপাবল টু ওভারকাম দ্য এভরি ডিফিকাল্টিস। সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো নিজের ভূমিকা পালন করার ক্ষেত্রে যে সমস্ত জটিল অবস্থা বা জটিল ঘটনা বা জটিল বিষয়গুলি রয়েছে সেগুলোকে অনায়াসে সলভ করতে পারে, অনায়াসে সেগুলোকে ওভারকাম করতে পারে, কারণ তার মধ্যে মাস্টারি নলেজ রয়েছে, মাস্টারি স্কিল্ড রয়েছে। সে মাস্টারি স্কিল্ড ডেভেলপমেন্টের জন্য, মাস্টারি পাওয়ার ডেভেলপ করার জন্য যে এডুকেশনের আয়োজন বা এডুকেশনের সুপারিশ বা যে এডুকেশনের সিস্টেম সম্পর্কে গোটা বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে, সেই এডুকেশন সিস্টেমকেই কিন্তু বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন। অর্থাৎ যদি আমরা দেখি যে কোনো ডেভেলপিং কান্ট্রিতে অর্থাৎ বলা হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে সাধারণভাবে দেখা যায়
কি দেখা যায় যে সেখানে কিন্তু থিওরিটিক্যাল বিষয়গুলোকে বেশি করে ফোকাস করা হয়, সেখানে ট্র্যাডিশনাল বিভিন্ন স্কিল বা ট্র্যাডিশনাল বিভিন্ন নলেজ বা এক্সপিরিয়েন্সের বিষয়গুলোকে ফোকাস করা হচ্ছে। সেখানে কারিকুলামের অন্তর্ভুক্ত বিচার্য বিষয়গুলি সম্পূর্ণ হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের উপর ভিত্তি করে। তো সেই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের মাধ্যমে দেখা যাচ্ছে যে সেখানে মাস্টারি ডেভেলপমেন্ট, লার্নারদের মধ্যে মাস্টারি ডেভেলপমেন্টের স্কোপ বা প্রভিশন কম রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বড় বড় ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করছে, কিন্তু সেই ডিগ্রি বা ডিপ্লোমা কিন্তু তারা ব্যবহারিক ক্ষেত্রে যথার্থরূপে প্রয়োগ করতে পারছে না। সে শিখেছে কিন্তু সে শেখাকে প্রয়োগ করতে পারছে না, সে জেনেছে কিন্তু সেগুলোকে রিফ্লেক্ট করতে পারছে না। তাহলে এখানে বলা হচ্ছে টোটাল এডুকেশন সিস্টেমের ফোকাল পয়েন্টই হবে সে যা শিখবে তা যেন প্রয়োগ করতে পারে, সে যা শিখবে, সে যা জানবে, সে যেন তার স্কিলফুলি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করতে পারে। সেই বিষয়টি কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। এই কম্পিটেন্সি বেসড এডুকেশন বা কম্পিটেন্সি বেসড লার্নিং সিস্টেমের এটি কিন্তু প্রধান বিবেচ্য বিষয়, অর্থাৎ মাস্টারি ডেভেলপ করতে হবে লার্নারদের মধ্যে। এরপরে যে বিষয়টিকে কথা বলা হচ্ছে, কম্পিটেন্সি বেসড এডুকেশন is a process to develop mastery on action that will be reflected appropriately। অর্থাৎ এখানে বলা হচ্ছে শুধুমাত্র মাস্টারি ডেভেলপ করব, কোথায় ডেভেলপ করব, কর্ম সম্পাদনের ক্ষেত্রে যেন সেই মাস্টারিটা প্রতিফলিত হয়। অর্থাৎ আমরা যা শিখেছি, যে বিষয়ে আমাদের মধ্যে কর্ম সম্পাদন বিষয়ক যে কর্মক্ষমতা উচ্চ পর্যায়ে বা আলটিমেট লেভেলে গড়ে উঠেছে, সেটি যেন আমাদের কর্ম সম্পাদনের সময় আবশ্যিক রূপে প্রতিফলিত হয়। সেই আবশ্যিক রূপে প্রতিফলিত করার জন্যই কিন্তু টিচিংয়ের ব্যবস্থা করা। টিচিং ডিজাইন বা ইনস্ট্রাকশনাল ডিজাইন বা লার্নিংকে ডিজাইন বা একাডেমিক অ্যাক্টিভিটিসকে ডিজাইন করা হবে কিভাবে? এখানে যখন করা হবে, মূল বিচার্য বিষয় বা মূল টার্গেট পয়েন্ট হচ্ছে যে এখানে লার্নারদের মধ্যে কম্পিটেন্সি ডেভেলপ করতে হবে বা মাস্টারি ডেভেলপ করতে হবে। তারা যেন সেই মাস্টারি বা কম্পিটেন্সির মাধ্যমে, ডেভেলপমেন্টের মাধ্যমে, অর্থাৎ লার্নার যাতে কম্পিটেন্ট যেন হতে পারে রিয়াল সিচুয়েশনে যখন তারা তাদের ভূমিকা পালন করবে কিংবা তাদের সামনে যে সমস্ত কাজগুলি আসবে, সে কাজগুলিকে যেন তারা উদ্দেশ্যভিত্তিকভাবে বা উপযুক্তভাবে সম্পাদন করতে পারে। সেই কর্মবিষয়ক মাস্টারি ডেভেলপমেন্টের জন্য যে শিক্ষার আয়োজন বা শিক্ষা ব্যবস্থাকে ডিজাইন করা হচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থাকেই সাধারণভাবে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেখানে বলা হয়েছে কম্পিটেন্সি বেসড এডুকেশন ইজ এ প্রসেস অফ লার্নিং বাই প্রগ্রেস। এটা কিন্তু কোনো একটি নির্দিষ্ট পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময়ে লার্নারদের মধ্যে স্কিল ডেভেলপ করে গেল এবং লার্নারদের অনুশীলনের কাজটি শেষ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। এখানে কিন্তু যে বিষয়টি বলা হচ্ছে এটি একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ তাদের যে মাস্টারির যে জায়গাটি বা তাদের যে কম্পিটেন্সির জায়গাটি, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো হবে। সেখানে কিন্তু প্রগ্রেসের একটি বাতাবরণ বা প্রগ্রেসের একটি পরিস্থিতি কিন্তু আবশ্যিক রূপে থাকবে। এখানে কিন্তু এরকম কোনো বিষয় নেই যে কোনো একটি সিচুয়েশান বা কোনো একটি প্যারামিটারকে কেন্দ্র করে বা কোনো একটি ইন্ডেক্সকে কেন্দ্র করে তার ছাত্রদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে মাস্টারি গড়ে উঠলো, কোনো একটি পরিস্থিতিতে তারা মাস্টারি ইস্টাবলিশ করে দিল, তারা কম্পিটেন্সি ইস্টাবলিশ করে দিল, কিন্তু তারপরে তাদের কম্পিটেন্সির কোনো রিফ্লেকশন হবে না, এমনটা কিন্তু নয়। এখানে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে মূলত শিখনকে সেরকমভাবে পরিচালন করা হয় বা এডুকেশন অ্যাক্টিভিটিসকে সেরকমভাবে পরিচালন করা হয় তাদের মধ্যে যেন কম্পিটেন্সি প্রগ্রেসিভলি, তাদের মধ্যে কম্পিটেন্সি বা কর্মক্ষমতা যেন তাদের মধ্যে প্রগতিমূলকভাবে বা কন্টিনিউয়াসলি তাদের মধ্যে যেন গ্রো করে, সেই বিষয়ের একটি প্রভিশন এই সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাই। এটি হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। এরপরে আমরা দেখব কম্পিটেন্সি বেসড এডুকেশন ইজ এ প্রসেস টু ইন্ডিকেট a lots of instructional practices, namely classroom learning, lab based online learning, এই সমস্ত বিভিন্ন রকমের ইনস্ট্রাকশনাল প্র্যাকটিসকে বিশেষ করে ইন্ডিকেট করা হয়। অর্থাৎ এখানে শুধুমাত্র থিওরিটিক্যাল ডিসকাশন বা লেকচার মেথডের মাধ্যমে পড়াশোনাকে ফোকাস করা হয় না। এখানে যে বিষয়গুলিকে বলা হচ্ছে, একটি ক্লাসরুমের মধ্যে যেমন তারা সব কিছু শিখবে, পাশাপাশি তারা কিন্তু ল্যাবের মধ্যেও শিখবে, এবং সেই ক্লাসরুমে যেমন শিখবে, ল্যাবে যেমন শিখবে, সেই বিষয়গুলো কিন্তু থ্রু অনলাইনের মাধ্যমেও শিখবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে অফলাইন সিস্টেমের পাশাপাশি অনলাইন সিস্টেমের একটি উপযুক্ত সমন্বয় সাধন, এর বিষয়টি কিন্তু আমরা এই এডুকেশন সিস্টেমে আমরা দেখতে পাই বা এডুকেশন প্রসেসে আমরা দেখতে পাই। অর্থাৎ এই কম্পিটেন্সি বেসড যে এডুকেশন সিস্টেম, সেই কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেমে অফলাইন
যে লার্নিং প্র্যাকটিস, এর পাশাপাশি অনলাইন লার্নিং প্র্যাকটিসের কিন্তু এফেক্টিভ ইন্টিগ্রেশন আমরা দেখতে পাই। এই ইন্টিগ্রেশন মূলত কী জন্য হয়? এর কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আউটকামকে অ্যাসিওর করা, আউটকামকে নির্দিষ্ট করা। আউটকাম এখানে প্রথমেই আমরা বলেছি আউটকাম কি? প্রত্যেকটা লার্নারকে কম্পিটেন্ট করা। তারা যখন যা কিছু শিখবে, যা কিছু বুঝবে, সেই জানা বা শেখাগুলোকে যেন বাস্তবিক পরিস্থিতিতে যখন প্রয়োগ করতে যাবে, প্রয়োগ করতে যাওয়ার সময় যাতে কোনো রকমের বাধা বা বিপত্তি তাদের সামনে না আসে, এবং যদি কোনো ডিফিকাল্ট সিচুয়েশান তাদের মধ্যে অ্যারাইজ করে, সেই ডিফিকাল্ট সিচুয়েশানসগুলোকে যেন তারা খুব সহজ সরলভাবে সলভ করতে পারে বা ওভারকাম করতে পারে, এবং নিজেদের যে টার্গেট আছে বা টার্গেট পয়েন্ট রয়েছে, সে টার্গেট বা টার্গেট পয়েন্টে যেন তারা স্পষ্টভাবে পৌঁছাতে পারে, সেই বিষয়টিকে কিন্তু ফোকাস করা হয়। অর্থাৎ এখানে মাস্টারি ডেভেলপমেন্ট বা কম্পিটেন্সি ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে টিচিংকে ডিজাইন করা হয়, লার্নিংকে ডিজাইন করা হয়, টিচিং অ্যাক্টিভিটিকে সিলেক্ট করা হয়, লার্নিং অ্যাক্টিভিটিকে সিলেক্ট করা হয়, ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালগুলোকে সিলেক্ট করা হয়, ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিকে ডিজাইন করা হয়। সব কিছু কিন্তু নির্ভর করে মূলত সেই আউটকামকে ফোকাস করার জন্য বা আউটকামকে অ্যাসিওর করার জন্য। সেই আউটকামটি হচ্ছে কম্পিটেন্সি ডেভেলপমেন্ট। এরপরে যে বিষয়টি বলা হয়েছে, competency based education is a process to ensure the habit of acquired knowledge and skills demonstration। অর্থাৎ এটা এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা কী করতে পারবে? জ্ঞান এবং অভিজ্ঞতাগুলিকে ভালোভাবে শিখতে পারবে, এবং সেই পাশাপাশি সেগুলো যেন তাদের মধ্যে এমন একটা অভ্যাস আসে, সে জ্ঞান এবং অভিজ্ঞতাগুলিকে যেন তারা ডেমনস্ট্রেট করতে পারে, তারা যেন রিফ্লেক্ট করতে পারে রিয়াল সিচুয়েশনে। অর্থাৎ রিয়াল সিচুয়েশনে যখন তারা পড়বে বা রিয়াল সিচুয়েশনের সম্মুখীন হবে, তখন কিন্তু তারা তাদের নলেজ এবং এক্সপিরিয়েন্স বা নলেজ বা স্কিলসগুলোকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ডেমনস্ট্রেট করার একটা হ্যাবিট তাদের মধ্যে নিশ্চিত করার জন্য যে বিশেষ প্রক্রিয়া বা এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমকে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন। তাহলে কম্পিটেন্সি বেসড এডুকেশনে কী বলা হচ্ছে? যে নলেজগুলোকে আমরা অর্জন করব, যে নলেজগুলো আমাদের মধ্যে আসবে, যে জ্ঞানগুলি আমরা অর্জন করব, যে দক্ষতাগুলি অর্জন করব, সেগুলো যেন আমরা বাস্তবিক ক্ষেত্রে বা ব্যবহারিক পরিস্থিতিতে সেগুলোকে প্রতিফলন করার বা সেগুলোকে প্রয়োগ করার একটি হ্যাবিট লার্নারদের মধ্যে গড়ে ওঠে। সে হ্যাবিট ফরমেশনের মাধ্যমে বা হ্যাবিটকে এনশিওর করার মাধ্যমে তাদের মধ্যে কম্পিটেন্সিকে ডেভেলপ করার উদ্দেশ্যে যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমকেই সাধারণভাবে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেম। এরপরের যে পয়েন্টটি এখানে উল্লেখ করা হয়েছে, সে পয়েন্টটি হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশান ইজ অ্যান ইন্টিগ্রাল সাপোর্টস সার্ভিসেস ফর স্টুডেন্টস। এখানে যেহেতু বলা হচ্ছে তাদের মধ্যে মাস্টারি ডেভেলপ করা হবে, এবং সেই মাস্টারি ডেভেলপ করতে গিয়ে লার্নাররা কখনো কখনো নিজেদের বিভিন্ন সমস্যা বা জটিল অবস্থার মধ্য দিয়ে তারা যেতে পারে। তারা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে হয়তো বিভিন্ন রকম সমস্যা অনুভব করতে পারে। সেরকম পরিস্থিতিতে যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে মাস্টারি বা কম্পিটেন্সি ডেভেলপ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে সাহায্য করার ব্যবস্থা থাকতে হবে এডুকেশন সিস্টেমে। অর্থাৎ টিচিংয়ের ক্ষেত্রে টিচার যেমন বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করবে, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের লার্নিংকে এফেক্টিভ করতে পারছে বা তাদের লার্নড যে নলেজ বা স্কিলগুলো সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি রিফ্লেক্ট করতে পারছে বা প্রয়োগ করতে পারছে, সেই জন্য তাদেরকে কিন্তু সবসময় বিভিন্ন রকমের সাহায্য করা হবে। এখানে যেমন বলা হচ্ছে, এখানে অনলাইন হেল্প হতে পারে, সাপোর্ট হতে পারে, একই রকমভাবে অফলাইন সাপোর্ট হতে পারে। এখানে যেমন বইয়ের মাধ্যমে পাবলিশড বিভিন্ন রকমের মেটেরিয়াল বা রিসোর্স ব্যবহার করার মাধ্যমে হতে পারে, কিংবা এখানে পাশাপাশি যেমন বলা যায় রিসোর্সের মাধ্যমে কিন্তু হতে পারে। অর্থাৎ বিভিন্ন রকমের অফলাইন রিসোর্স এবং অনলাইন রিসোর্সের পাশাপাশি অনলাইন ইন্টারাকশান, পাশাপাশি অফলাইন ইন্টারাকশানের এর বিষয়গুলি যেন এখানে বিভিন্ন সার্ভিস আকারে, বিভিন্ন হেল্পিং সিস্টেম আকারে বা অ্যাসিস্ট্যান্স মেকানিজম হিসেবে এখানে ব্যবহার করা হয়। লার্নাররা যতক্ষণ পর্যন্ত না তাদের নিজস্ব কম্পিটেন্সি ডেভেলপ করতে পারছে, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে মাস্টারি গড়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সাপোর্ট সার্ভিস সেখানে অ্যাভেলেবেল থাকে, এবং এই ইন্টিগ্রেশনটা কিন্তু টিচিং এবং লার্নিংয়ের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েটলি ইন্টিগ্রেশনের একটি বিষয় আমরা কিন্তু এখানে দেখতে পাই। পাশাপাশি এখানে যে বিষয়টি বলা হচ্ছে, কম্পিটেন্সি বেসড এডুকেশন ইজ এ প্রসেস to stimulate for active participation of students in their learning by utilizing a lots of resources। অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ সম্পদকে যথাযথভাবে ইউটিলাইজ করার মাধ্যমে, বৈচিত্র্যপূর্ণ সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে লার্নাররা
যাতে তারা নিজেরা যেন অ্যাক্টিভ বা কাজে লাগানোর জন্য লার্নাররা যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে সেই সমস্ত বিষয়টিকে কিন্তু এই অ্যাক্টিভ পার্টিসিপেশনের বিষয়টিকে স্টিমুলেট করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো এডুকেশন কম্পিটেন্সি বেসড এডুকেশন। অর্থাৎ কম্পিটিশন বেসড এডুকেশন একটি মূল উদ্দেশ্যই হচ্ছে লার্নারদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য স্টিমুলেট করা, এবং তার মাধ্যমে তারা লার্নিংকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি রেগুলেট করতে পারবে, এবং এই রেগুলেট করার সময় কিন্তু তারা লটস অফ রিসোর্সেস বিভিন্ন রকমের সম্পদগুলোকে কিন্তু তারা অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগাতে পারবে। এই বিষয়টি তাদের কম্পিটেন্সি ডেভেলপমেন্ট বা মাস্টারি ডেভেলপমেন্টের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এরপরে আমরা দেখে নেব কম্পিটেন্সি বেসড এডুকেশন ইজ এ প্র্যাকটিস টু স্টিমুলেট দ্য মাল্টিপল পার্টিসিপেশন অফ টিচার্স। মাস্টারমশাই এখানে বিভিন্ন ভূমিকা পালন করবেন। অর্থাৎ কম্পিটেন্সি বেসড এডুকেশন যখন এর আয়োজন করা হবে তখন কিন্তু টিচার বিভিন্ন রকমের রোল প্লে করবেন। প্রথম যেমন বলা হচ্ছে টিচার অ্যাজ এ কন্টেন্ট এক্সপার্ট, তিনি এখানে কিন্তু কন্টেন্ট এক্সপার্ট হিসেবে কাজ করবেন। তিনি শুধুমাত্র ট্র্যাডিশনাল সিস্টেমের মধ্যেই আবদ্ধ থাকবেন না, তিনি কিন্তু এক্সপার্ট হিসেবে থাকবেন। তিনি পুরো কন্টেন্টকে, পুরো নলেজকে, পুরো ইনস্ট্রাকশন সিস্টেম বা ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালসগুলো বা ইনস্ট্রাকশনাল নলেজগুলিকে বা মেসেজগুলিকে উনি কিন্তু শিক্ষক মহাশয় কিন্তু এক্সপার্টাইজের সাথে সেগুলোকে ভালোভাবে প্রসেসড করে রাখবেন, যখন যে লার্নার যেভাবে চাইবে সেই সাহায্য কিন্তু সে শিক্ষক মহাশয় তিনি দেবেন। পাশাপাশি বলা হচ্ছে টিচার অ্যাজ এ ফেসিলিটেটর, বিভিন্ন রকমের ফেসিলিটি প্রোভাইড করবেন লার্নারদের যতক্ষণ পর্যন্ত না মাস্টারি বা কম্পিটেন্সি ডেভেলপ করছে। যে লার্নার যে ধরনের ফেসিলিটি চাইবে, যেমন ক্লু চাইবে, যে ধরনের কি চাইবে, যে ধরনের সাপোর্ট চাইবে, সেই সমস্ত রকমের সাপোর্ট বা ক্লু বা হেল্প বা বিভিন্ন রকমের সমস্যার সমাধান সূত্র সরবরাহ করবেন। পাশাপাশি টিচার অ্যাজ এ কোচ, তিনি কিন্তু এখানে মনিটরের ভূমিকা পালন করবেন। তিনি কিন্তু সেখানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি লার্নারদেরকে শেখাবে যে কোন পথে কিভাবে কাজ করতে হয়, কিভাবে গেলে একটি কাজকে যথার্থভাবে পূরণ করা যেতে পারে, কিভাবে ডিজায়ারেবল টার্গেটকে ফুলফিল করা যেতে পারে। এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু টিচার গাইড করবেন বা মনিটরিং করবেন। সেই জন্য এখানে বলা হচ্ছে টিচার অ্যাজ এ কোচ। পরের পয়েন্টে বলা হচ্ছে টিচার অ্যাজ এ ডেভেলপার অফ কোর্স। কোনো একটি কোর্সের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের জন্য টিচার কিন্তু উপযুক্তভাবে কাজ করবেন। কোর্স বলতে সাধারণভাবে বলা হচ্ছে যখন কোনো একটি নির্দিষ্ট বয়সের বা একটি নির্দিষ্ট বয়সের যে শিক্ষার্থী রয়েছে বা শিক্ষার্থীরা থাকে, তাদের জন্য যে একটি বিশেষ সময়কে কেন্দ্র করে বা একটি বিশেষ সময়ের জন্য বা সময়ের ব্যবধানে যে সমস্ত অ্যাক্টিভিটির আয়োজন করা হয় সেগুলিকে আমরা কোর্স বলে থাকি। যেমন সাধারণভাবে আমরা যেমন এখানে আমরা ভারতবর্ষে আমরা দেখতে পাই, যেমন অনার্স একটি কোর্স, যেমন আমরা মাস্টার ডিগ্রি একটা কোর্স। এই যেগুলো কোর্স একটি সময়ের পরিপ্রেক্ষিতে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে ডিফাইন করা হয় বা একটা কারিকুলাম ডিফাইন করা হয় সেটিকে বলা হয় একটা কোর্স। তো কোর্সের ডেভেলপমেন্ট বলতে তার কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ চেঞ্জ। এই কোয়ালিটেটিভ চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভিটির ক্ষেত্রে কোয়ালিটেটিভ চেঞ্জকে অ্যাসিওর করার জন্য টিচারের কিন্তু উপযুক্ত ভূমিকা আমরা এই কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেমে স্পষ্টভাবে দেখতে পাই। এরপরে বলা হচ্ছে টিচার অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর, তিনি কিন্তু ইনস্ট্রাকশনের কাজটিও করে থাকেন, ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে থাকেন। প্রতিটা মুহূর্তে কিন্তু তিনি বিভিন্ন রকমের গাইডলাইন বা বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক প্রোভাইড করতে থাকেন। সেই জন্য এখানে বলা হয় টিচার অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর। টিচার অ্যাজ অ্যান অ্যাসেসর, তিনি কিন্তু মূল্যায়ন করবেন, অর্থাৎ লার্নাররা যে গতিতে যেভাবে শিখছে তারা উদ্দেশ্য নির্ভরভাবে বা উদ্দেশ্যগতভাবে যেমনটা শেখা দরকার বা যেরকমভাবে শেখা দরকার সেরকম শিখতে পারছে কি পারছে না, বা তাদের প্রগতির ক্ষেত্রে বা প্রগ্রেসের ক্ষেত্রে যেমন পরিবর্তন আসা দরকার সে ধরনের পরিবর্তন আসছে কি না, সমস্ত বিষয়গুলি কিন্তু কন্টিনিউয়াসলি টিচার সেগুলোকে অ্যাসেস করবেন। সেজন্য টিচারকে এই ক্ষেত্রে কিন্তু অ্যাসেসার বলা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট বা এফেক্টিভ অ্যাসেসার। তাই বলা হচ্ছে কম্পিটেন্সি বেস এডুকেশন সিস্টেমে টিচার কিন্তু বিভিন্ন রকমের ভূমিকা পালন করে, মাল্টিপল রোল প্লে করবেন, এবং তিনি কিন্তু মাল্টিপল পার্টিসিপেশন তিনি করবেন, বিভিন্ন জায়গায় মাল্টিপল ডাইমেনশনে তিনি কিন্তু পার্টিসিপেট করবেন। সেই বিষয়গুলি কিন্তু এক্ষেত্রে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এরপর এখানে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন ইজ অ্যান অ্যাপ্রোচ টু স্টিমুলেট সাম স্পেসিফিক প্র্যাকটিস। নেমলি আমরা যে বিষয়গুলি আলোচনা করেছি সেগুলি এখানে আরও একটু অন্যভাবে বলা হয়েছে। যেমন বলা হচ্ছে এখানে কতগুলো বিশেষ রকমের প্র্যাকটিস বা বিভিন্ন রকম কর্মযোগ্য বা কর্মকাণ্ডের সমর্থন বা অনুশীলন আমরা এখানে দেখতে পাই।
যেমন এখানে বলা হচ্ছে ওরিয়েন্টেশন অ্যাবাউট বেসিক লার্নিং স্কিলস, অর্থাৎ এখানে প্রত্যেকটি লার্নারকে শুরুতে যে সমস্ত লার্নিং স্কিলসগুলো রয়েছে, মৌলিক লার্নিং স্কিলসগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে তাদেরকে পরিচিত করানো হয়। অর্থাৎ যে লার্নিং স্কিলসগুলো তাদের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে বা তাদের নলেজের মধ্য দিয়ে বা একাডেমিক অ্যাক্টিভিটির মধ্য দিয়ে বা একাডেমিক পার্টিসিপেশনের মধ্য দিয়ে যে বিষয়গুলি তাদের মধ্যে গড়ে উঠবে, সেই বিষয়গুলি, সেই বেসিক স্কিলসগুলো, লার্নিং স্কিলসগুলো তাদের মধ্যে যাতে গড়ে ওঠে সে বিষয়টি কিন্তু এখানে আলোচনা করা হয় বা তাদেরকে পরিচিত করানো হয়। এরপরে বলা হচ্ছে ওরিয়েন্টেশন অ্যান্ড প্র্যাকটিসেস অফ স্টাডি স্কিলস, পাশাপাশি তাদেরকে পরিচিত করা হয় যে কত রকমের স্টাডি স্কিলস রয়েছে, কত রকমভাবে স্টাডি করা যেতে পারে এবং সেগুলো স্কিলফুলি করা যেতে পারে। এগুলো কিন্তু শুধু থিওরিটিক্যালি বা সে সোকল ট্র্যাডিশনাল স্টাইলে শুধু পড়ার কথা বা প্র্যাকটিস করার কথা বলা হয়নি, সেগুলো কতটা স্কিলফুলি স্টাডি করা যায়, স্টাডিকেও স্কিলফুলি কীভাবে করা যায় এবং কত রকমের স্কিল রয়েছে, কত রকমের প্র্যাকটিস রয়েছে, সেগুলোর সঙ্গে তাদেরকে পরিচিত করা। পাশাপাশি এখানে বলা হচ্ছে ওরিয়েন্টেশন অফ অর্গানাইজেশনাল স্কিলস, অর্গানাইজেশনাল যে সমস্ত স্কিল রয়েছে, অর্থাৎ সংঘবদ্ধ করা বা সুসংগঠিত করা, যে সমস্ত ভাবনা চিন্তা বা যে সমস্ত অ্যাক্টিভিটি বা বিষয়গুলি রয়েছে, সেগুলিকে আমরা যদি অর্গানাইজডলি পরিচালন করতে পারি, আমরা যদি সেগুলোকে ভালোভাবে অর্গানাইজ ওয়েতে পরিচালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে যে কোনো পারফরমেন্স কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা অ্যাসিওর করতে পারবো। অর্থাৎ পারফরমেন্সকে যদি আমরা যদি অ্যাসিওর করতে চাই বা পারফরমেন্সকে যদি আমরা স্কিলফুলি হ্যান্ডেল করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে অর্গানাইজড ওয়েতে আমাদের রোলটি প্লে করা দরকার। অর্থাৎ আমাদের যেমন যেমন ভূমিকা রয়েছে সেই ভূমিকাগুলিকে পালন করার জন্য আমাদেরকে কিন্তু অর্গানাইজড ওয়েতে পারফর্ম করা বা ভাবনা চিন্তা করা বা কাজকর্ম করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সে বিভিন্ন রকমের অর্গানাইজেশন স্কিলস কী রয়েছে সেগুলো সম্পর্কে পরিচিত করানোর একটি স্কোপ বা জায়গা কিন্তু আমাদের কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেমে আমরা বিশেষভাবে দেখতে পাই। এরপরে যেমন বলা হয়েছে প্র্যাকটিস অফ টাইম ম্যানেজমেন্ট স্কিলস, এখানে লার্নারদেরকে কিন্তু সময়কে যথাযথভাবে ম্যানেজ করতে শেখানো হয়, কত রকমভাবে টাইমকে ম্যানেজ করতে হয় এবং টাইম ম্যানেজমেন্ট করার দরকার রয়েছে কেন, তার কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এর মধ্য দিয়ে কিন্তু কম্পিটেন্সির বা মাস্টারির বিষয়টি কিন্তু বিশেষিত হয়। অর্থাৎ কম সময়, কথাটি বলা হচ্ছে কম সময়ে কম প্রয়াসে, অর্থাৎ কম সময়ে যদি কোনো কাজকে যথার্থরূপে সম্পন্ন করা হয় বা কার্যকরী রূপে পরিচালন করা হয়, তাহলে সেক্ষেত্রে বলা হবে কি সেই কাজের কিন্তু গুরুত্ব বা গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়ে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু কম্পিটেন্সি স্ট্যাবলিশড হয়ে থাকে বা তার মাস্টারি কিন্তু স্ট্যাবলিশড হয়ে থাকে। সেই বিষয়টি কিন্তু এখানে আমরা দেখতে পাই। এই প্র্যাকটিসের বিষয়টি অর্থাৎ এগুলো সম্পর্কে পরিচিত করানো, এর পাশাপাশি সেই বিষয়গুলি যাতে চর্চা করতে পারে লার্নাররা, সেই স্কোপ কিন্তু আমরা এখানে দেখতে পাই। এখানে আবার বলা হয়েছে প্র্যাকটিস ফর ম্যাপিং ওন কেরিয়ার, নিজের যে কেরিয়ার রয়েছে অর্থাৎ নিজের যে ভবিষ্যৎ বা ভবিষ্যতের পারফরমেন্স কী হতে পারে, নিজের যে ভবিষ্যতের অবজেক্টিভ রয়েছে সেগুলোকে ভালোভাবে ম্যাপিং করার জন্য, সেগুলোকে ভালোভাবে লেআউট করার জন্য বা একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে সেগুলোকে সিকুয়েন্সিয়ালি অর্গানাইজ করার ক্ষেত্রেও কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেম এর বিশেষ প্রয়োগ বা প্র্যাকটিস আমরা দেখতে পাই। এই বিভিন্ন রকম প্র্যাকটিসগুলো কিন্তু এই এডুকেশন সিস্টেমে আমরা দেখতে পাই। এখানে বলা হয়েছে কম্পিটেন্সি বেসড এডুকেশন ইজ এ প্রসেস টু প্র্যাকটিস অফ কন্টিনিউয়াস কোচিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্কিলস, অর্থাৎ লার্নারদের মধ্যে স্কিল ডেভেলপমেন্টের জন্য কন্টিনিউয়াস কোচিং সিস্টেমের বিষয়টি কিন্তু আমরা এখানে দেখতে পাই। এখানে কিন্তু কন্টিনিউয়াসলি লার্নারদেরকে শেখানো হয়, অর্থাৎ অবিরাম বা অনবরত লার্নাররা যাতে নিজেদের পারফরমেন্সকে রেগুলেট করতে পারে, সেজন্য কিন্তু শিক্ষক মহাশয় কিন্তু সবসময় তাদের সাথে মনিটরিংয়ের ভূমিকাটা পালন করে এবং তাদের সাথে কিন্তু শিক্ষক মহাশয় থাকেন। যত রকমের সম্পদ বা সাহায্য শিক্ষার্থীরা প্রয়োজন অনুভব করে বা সাহায্যের দরকার হয়, সে সমস্ত প্রকারের সাহায্য শিক্ষকরা কিন্তু যথাযথভাবে প্রদান করে থাকেন। সেজন্য এখানে বলা হচ্ছে এই কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেমে এই প্রভিশনটি রয়েছে। কিসের প্রভিশন রয়েছে? প্রভিশন ফর কন্টিনিউয়াস কোচিং। এই কন্টিনিউয়াস কোচিং ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না লার্নারদের মধ্যে প্রগ্রেসিভলি তাদের মধ্যে কম্পিটেন্সি বা স্কিল গড়ে উঠছে, তাদের মধ্যে মাস্টারি ডেভেলপ করছে, কন্টিনিউয়াসলি তাদের মধ্যে মাস্টারি ডেভেলপ করছে বা তাদের মধ্যে মাস্টারি ডেভেলপমেন্টের প্রগ্রেসের যে বিষয়টি স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কন্টিনিউয়াস কোচিংয়ের ব্যাপারটি কিন্তু আমরা দেখতে পাই। এরপরে যে বিষয়টির কথা এখানে বলা হচ্ছে কোচিং ফর দি ডেভেলপমেন্ট অফ স্কিলস, পাশাপাশি বলা হচ্ছে তাদের মধ্যে সেই স্কিলসগুলোকে ডেভেলপ করার জন্যই কিন্তু এই কোচিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে।
এরপরে যে বিষয়টির কথা বলা হচ্ছে তা হলো কম্পিটেন্সি বেসড এডুকেশন ইজ এ প্রসেস টু প্র্যাকটিস অ্যাডভাইস অ্যান্ড কাউন্সেলিং স্ট্র্যাটেজি। অর্থাৎ টিচার যে সমস্ত অ্যাডভাইস দিয়ে থাকেন বা বিভিন্ন রকম কাউন্সেলিং করে থাকেন, তাদের নিজেদের আবেগ বা বিভিন্ন রকম ভাবনা চিন্তা বা নিজেদের মুভমেন্ট, অর্থাৎ লার্নারদের মুভমেন্ট, তাদের যে সমস্ত ভাবনা চিন্তা বা থিঙ্কিংয়ের যে বিষয়গুলি রয়েছে বা ইমোশনের যে সমস্ত বিষয়গুলি রয়েছে, সে সমস্ত বিষয়গুলি সম্পর্কিত শিক্ষক মহাশয় যে ধরনের কাউন্সেলিং করে থাকেন বা কাউন্সেলিং স্ট্র্যাটেজিগুলো প্রোভাইড করে থাকেন বা প্র্যাকটিস করে থাকেন। অর্থাৎ এখানে হতে পারে ইন্টার কাউন্সেলিং বা ইন্ট্রা কাউন্সেলিং, অর্থাৎ আমি একজন ব্যক্তি নিজে নিজে যখন নিজেকে কাউন্সেলিং করছেন তখন কিন্তু সেটিকে বলা হচ্ছে ইন্ট্রা কাউন্সেলিং। ইন্ট্রা কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ভূমিকা পালন করে বা করতে সাহায্য করে। তো কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেমে এই বিষয়গুলির চর্চা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এরপরে আমরা দেখে নেব অ্যাকর্ডিং টু লে-ওলফ এবং স্টেইনবার্গ 2014 খ্রিস্টাব্দে সিবিই বা কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেম সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেছেন যে এটি হলো সিবিই রেফার্স অ্যাজ অ্যান এডুকেশনাল অ্যাপ্রোচ। এই যেগুলি বিষয় নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি, এখানে আমরা সে বিষয়গুলি দেখব যে লি-ওলফ বলেছেন বা স্টেইনবার্গ বলেছেন এটি একটি এডুকেশনাল স্টাইল বা এডুকেশনাল অ্যাপ্রোচ কম্পিটেন্সি বেসড এডুকেশন। এখানে তিনি এই কথাটি আরও স্পষ্টভাবে বোঝাতে চেয়েছেন যে কম্পিটেন্সি বেসড এডুকেশন হচ্ছে দ্য প্রায়োরিটি অফ মাস্টারি ডেভেলপমেন্টকে ফোকাস করে থাকে। অর্থাৎ এর প্রায়োরিটি জায়গা হচ্ছে মাস্টারি ডেভেলপমেন্ট, অর্থাৎ লার্নারদের মধ্যে মাস্টারি নলেজ বা মাস্টারি স্কিল যাতে গড়ে ওঠে সেই বিষয়টিকে কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এখানে বলা হয়েছে যে এই কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেম এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রায়োরিটির জায়গাটি হচ্ছে প্রায়োরিটি অফ লার্নিং অবজেক্টিভস। অর্থাৎ যে সমস্ত লার্নিং অবজেক্টিভস আছে, অর্থাৎ লার্নিংকে এফেক্টিভ করা বা টিচিংকে এফেক্টিভ করা বা কারিকুলাম ট্রানজাকশনকে এফেক্টিভ করা, সেই বিষয়টিকে কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হয়। এই সমস্ত কথা লে-ওলফ এবং স্টেইনবার্গ তাদের রিসার্চে বিশেষভাবে উল্লেখ করেছেন যে কম্পিটেন্সি বেসড এডুকেশন একটি হচ্ছে এডুকেশনাল অ্যাপ্রোচ, যে এডুকেশনাল অ্যাপ্রোচ মূল ফোকাস করে থাকে মাস্টারি ডেভেলপমেন্ট এবং লার্নিং অবজেক্টিভসকে এখানে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়। থ্যাংক ইউ, আপনারা মনোযোগ সহকারে এই বিষয়গুলি শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং যদি আপনারা এই আলোচনা থেকে বিভিন্নভাবে উপকৃত হন তাহলে কিন্তু সেই বিষয়টিও আপনারা অবশ্যই লিখবেন, যাতে আমরা এই একাডেমিক ডেভেলপমেন্টের যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোকে যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারি, সেই বিষয়গুলিকে আমরা যাতে যথার্থভাবে পরিচালনা করতে পারি, সেজন্য আপনাদের ফিডব্যাক, আবশ্যিক ফিডব্যাক এর প্রয়োজনীয়তা রয়েছে। সেজন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ফিডব্যাক দেবেন। ধন্যবাদ।